আজকে আমরা শিখব কিরশফের সূত্র ব্যবহার করে বিভিন্ন রোধের মধ্যে দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহটা সহজে নির্ণয় করা যায়। প্রথমে আমরা নিজের বর্তনীটাকে দেখি বা সার্কিটটাকে দেখি। দেখো, আমাদের প্রথম কাজ হবে হচ্ছে নিজেদের ইচ্ছা মতো তড়িৎ প্রবাহের দিকগুলো দিয়ে দেয়া। তো আমরা ধরছি এখানে যেহেতু দুটো ব্যাটারি আছে E1 3 ভোল্টের এবং এখানে E2 দেওয়া আছে 1.5 ভোল্টের, এর জন্য আমরা 3 ভোল্টটাকে রেফারেন্স ধরে যে কারেন্টটা এখান থেকে বেরোচ্ছে, তো ধরলাম এখান থেকে কারেন্ট বেরোচ্ছে হচ্ছে I1টা এসে এই নোডে যখন এসে পৌঁছবে তখনই সে এসে দুটো ভাগে বিভক্ত হবে। আমাদের ইচ্ছা মতো আমরা রেশনগুলো দিয়ে দিচ্ছি। এদিকে যাচ্ছে হচ্ছে I2 এবং এদিক দিয়ে ফ্লো করতেছে I3। তোমরা চাইলে বিপরীত দিকেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন দেখো আমাদের এর পরবর্তী কাজটা কি। আমাদের পরবর্তী কাজ হচ্ছে কারেন্ট ডিরেকশন অনুযায়ী প্লাস মাইনাসটাকে ঠিক করে দেওয়া। দেখো, সবসময় মনে রাখবা রোধের যেখান দিয়ে তড়িৎ প্রবাহটা প্রবেশ করে সেখানে হয় হচ্ছে পজিটিভ, অর্থাৎ I2টা যেহেতু R3-র উপর দিয়ে আসতেছে তার জন্য উপরের অংশটা হবে হচ্ছে ধনাত্মক এবং নিচের অংশটা হবে হচ্ছে ঋণাত্মক। একইভাবে I3টা যেহেতু উপর থেকে নিচের দিকে আসতেছে তার জন্য এটা হবে হচ্ছে ধনাত্মক, এটা হবে ঋণাত্মক। এবং I1টা যেহেতু এভাবে ঘুরে ফেরত আসতেছে তার জন্য R1-এর মধ্যে এদিক থেকে হবে হচ্ছে ধনাত্মক এবং এটা হবে হচ্ছে ঋণাত্মক। আর ব্যাটারির ক্ষেত্রে বা তড়িৎ কোষের ক্ষেত্রে আমরা জানি যেটা বড় দাগ থাকে সেটা হচ্ছে ধনাত্মক এবং যেটা ছোট দাগ থাকে সেটা হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ তড়িৎ কোষের ধনাত্মক অংশ থেকে তড়িৎটা বের হয়। I1টা দেখো পজিটিভ থেকে বেরোচ্ছে এবং রোধের ধনাত্মক অংশ দিয়ে তড়িৎ প্রবাহ রোধের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ I2টা দেখো R3-র ধনাত্মক অংশ দিয়ে প্রবেশ করতেছে। ঠিক একইভাবে E2 এর বড়টাকে আমরা ধনাত্মক এবং ছোটটাকে ঋণাত্মক দিয়ে চিহ্নিত করলাম। এখন আমাদের কাজ হবে এটাকে ABCD সিকোয়েন্সে নাম দেওয়া। তো আমরা শুরু করি A, এটা B, এটা C, এটা D, এটা E এবং এটা হচ্ছে F। তো আমাদের সার্কিটটাকে সাজানো হয়ে গেল। এখন দেখো কারশফের প্রথম সূত্র আমরা B বিন্দুতে প্রয়োগ করে পাই। সূত্র B বিন্দুতে প্রয়োগ করি। দেখো, বি বিন্দুতে কারশফের প্রথম সূত্র থেকে আমরা জানি একটা বিন্দুতে যতটুকু কারেন্ট প্রবেশ করে অতটুকু কারেন্ট বের হয়, অর্থাৎ I1 হবে হচ্ছে I2 এবং I3-র সমষ্টির সমান। অর্থাৎ আমরা পাচ্ছি I1 ইকুয়াল টু I2 যোগ I3, অথবা এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল টু 0। দেখো, বি বিন্দুতে যে কারেন্টটা প্রবেশ করছে অর্থাৎ I1টা প্রবেশ করতেছে বি বিন্দুতে, এটাকে আমরা ধনাত্মক, এবং যে তড়িৎগুলো বের হয়ে যাচ্ছে যেমন I2 এবং I3 তাদেরকে আমরা ঋণাত্মক দিয়ে চিহ্নিত করছি। এবং সবগুলো যোগ করে দিলে অর্থাৎ I1 মাইনাস I2 এবং মাইনাস I3 যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 0। অর্থাৎ কোনো বিন্দুতে যে পরিমাণ তড়িৎ প্রবেশ করতেছে সেই পরিমাণ তড়িৎই বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কারশফের প্রথম সূত্র। বি বিন্দুতে আমরা কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে সমীকরণ 1 নম্বরটা পেয়ে গেলাম। এবার ABEFA আবদ্ধ বর্তনীতে দ্বিতীয় সূত্র প্রয়োগ করার পালা। ABEFA এ বর্তনীতে দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। দেখো, এই বর্তনীতে দ্বিতীয় সূত্র অর্থাৎ কারশফস ভোল্টেজ ল সেটা প্রয়োগ করে দিলে আমরা কি পাই। আমরা জানি যে কারশফের দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো আবদ্ধ বর্তনীর মোট বিভবের সমষ্টি 0। অর্থাৎ ABEFA আবদ্ধ বর্তনীতে যে পরিমাণ ভোল্টেজ আছে সবগুলোকে যোগ করে দিলে আমরা পাবো হচ্ছে 0। তাহলে আসলে আমরা শুরু করি এ থেকে বি এর দিকে। দেখো, কোনো রোধ নাই, অর্থাৎ কোনো বিভব পতন হয়নি। বি থেকে ই এর মধ্যে R3 নামে একটা রোধ আছে এবং সেখানে I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে। অর্থাৎ দেখো, প্রথম চিহ্নটাকে আমরা কাউন্টে নিব, তাহলে আমরা পাচ্ছি প্লাস I2 R3। তারপর আমরা পাচ্ছি ই থেকে এফ এর মধ্যে কোনো রোধ পাচ্ছি না আমরা। তারপর আমরা পাচ্ছি এফ থেকে এর মধ্যে R1 পাচ্ছি এবং এখানে I1 কারেন্টের ফ্লো হচ্ছে, তার জন্য আমরা পাচ্ছি প্লাস I1 R1 মাইনাস 3। দেখো, 3কে আমরা কিন্তু I1 দিয়ে গুণ করি নাই, কারণ এটা বিভবেই আছে, মানে ভোল্টেজেই দেয়া আছে। ইকুয়ালটা আমরা পাচ্ছি 0। আর মানগুলো যদি আমরা বসায় দিই তাহলে আমরা পাচ্ছি
I2 ইন্টু 5 প্লাস I1 ইন্টু 2 I1 ইন্টু 2 ইকুয়াল টু 3। তাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা পাই 2I1 প্লাস 5I2 ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এবার 3 নাম্বার সমীকরণ বের করার পালা, কারণ এখানে দেখো তড়িৎ আমাদের আননোন আছে হচ্ছে I1, I2 এবং I3। যেহেতু তিনটা জিনিস আমাদের আননোন, তার জন্য আমাদের সর্বনিম্ন 3টা সমীকরণ দরকার হবে। এখন দেখো বি সি ডি ই বি অথবা এ বি সি ডি ই এফ এ যে কোনো একটা বর্তনী আমাদের নিলেই চলতেছে, কারণ আমরা অলরেডি দুটো সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন দেখো আমরা সহজ হিসাবে বি সি ডি ই বি আবদ্ধ বর্তনীকে নিচ্ছি। ডিই বি বর্তনীতে একইভাবে দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। প্রয়োগ করে পাচ্ছি দেখো বি থেকে সি এর মধ্যে কিছু নাই, সি থেকে ডি এর মধ্যে আমরা পাচ্ছি পজিটিভ 1.5, তারপর আবারও পাচ্ছি প্লাস R2 এর মধ্যে দিয়ে I3 কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য আমরা পাচ্ছি 1I3। তারপর আমরা এখান থেকে মাইনাস দিয়ে আমরা পাচ্ছি -5I2 ইকুয়াল টু 0। এটাকেও আমরা আগের মতো সাজিয়ে গুছিয়ে লিখলে আমরা পাচ্ছি 0I1, যেহেতু এখানে I1 অনুপস্থিত। তারপর আমরা পাচ্ছি -5I2, তারপর আমরা পাচ্ছি I3 -1.5। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। দেখো এখন আমাদের কাজ হচ্ছে সমীকরণ 1, 2 ও 3টাকে সমাধান করা। আমরা এখানে ক্যালকুলেটরের মাধ্যমে সমীকরণগুলোকে সমাধান করছি। দেখো আমরা প্রথমে যাব হচ্ছে 5 নাম্বার ইকুয়েশন মোডে। ইকুয়েশনে যে এখানে আমাদের x, y এবং z এই তিনটা আননোন, তার জন্য আমরা 2 নাম্বারে চাপ দিচ্ছি। দেখো এখানে আমাদের মানগুলো এবার আমরা বসাবো। এখানে শুধু সহগগুলো আমাদেরকে বসাতে হবে। 1 -1 -1 0 1, তারপর আমরা বসাচ্ছি -1 -1, তারপর আমরা বসাচ্ছি 0। তার পরবর্তীতে আমরা বসাবো 2 5, তারপর দেখো I3 কোনো মান নেই, তার জন্য আমরা এখানে 0 বসাচ্ছি ইকুয়াল টু 3। এবং 3 নাম্বার সমীকরণ আমরা বসাচ্ছি 0 -5 1 ইকুয়াল টু আমরা বসাচ্ছি -1.5। বাস বসানো হলো। এখন আমরা সমান চাপ দিলেই আমরা বিভিন্ন মানগুলো পেয়ে যাব। দেখো I1 এর মান আমরা পেয়ে গেছি। সমীকরণ 1, 2, 3 সমাধান করে আমরা পেলাম I1 এর মান 0.62 অ্যাম্পিয়ার, I2 এর মান 0.35 অ্যাম্পিয়ার এবং সবশেষে I3 এর মান 0.26 অ্যাম্পিয়ার। দেখো এভাবে খুব সহজে আমরা কারশফের সূত্রগুলো সমাধান করতে